হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। এসি স্ট্রাইক ডাউন ইলেকটোরাল বন্ড স্কিম, কল ইট আনকনস্টিটিউশনাল। ইলেকটোরাল বন্ড স্কিম এটাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 5 জন জাজের বেঞ্চ তারা এটা ম্যানিফেস্টলি আরবিট্রারি বলে উল্লেখ করেন। ভোটারদের যে রাইট টু ইনফরমেশান রয়েছে তার এটা ভায়োলেশন বলে তারা উল্লেখ করছেন। ইলেকটোরাল প্রসেসে এটা কিন্তু ইনফ্লুয়েন্স ফেলছে তারা এটা ঘোষণা করেছেন। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমাদের বুঝতে হবে ইলেকটোরাল বন্ড বিষয়টা কি, কেন তারা এটা বলছেন। এর আগে আমরা আলোচনা করেছি যদিও নিউজে, তো আজকে আমরা এটাকে ডিটেলসে আলোচনা করব। তো ইলেকটোরাল বন্ড একটা স্কিম, যে স্কিমেতে যে সমস্ত পার্টিগুলো রয়েছে, দলগুলো রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে ফান্ড দেয়া হতো। বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংস্থা একটা নির্দিষ্ট সময়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এই ফান্ডটা তারা দিতে পারতেন এবং তাদের যে আইডেন্টিটি সেটাকে কিন্তু প্রকাশ্যে আনা হতো না। তারা তাদের নির্দিষ্ট ফান্ড তাদের পছন্দের দলকে তারা সেটা দিতে পারতেন। তো কেন, কি বিষয়ে এটাকে বন্ধ করা হচ্ছে সেটা কিন্তু এখানে ডিটেলসে আমরা জানতে পারবো। খুব গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, কারণ এটা নিয়ে বহু বিতর্ক হয়েছে। বেসিক্যালি বলা হয়েছিল যে ট্রান্সপারেন্সি আনার জন্য এটাকে করা হয়েছে, কিন্তু বিতর্ক ছিল। তো এখানে ল্যান্ডমার্ক জাজমেন্ট করা হচ্ছে। দ্য সুপ্রিম কোর্ট অন থার্সডে স্ট্রাক ডাউন অ্যাজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড ম্যানিফেস্টলি arbitrary the electoral bond scheme, which provide blanket anonymity to political donor as well as critical legal amendment allowing rich corporations to make unlimited political donation. তো এখানে অনেক কিছু যে ভায়োলেশন, যেগুলো অভিযোগ তোলা হতো যে যারা বড় বড় কর্পোরেট সংস্থা রয়েছে তারা নির্দিষ্ট দলকেই ফান্ডিং করছে একটা হিউজ পরিমাণ, আনলিমিটেড পলিটিক্যাল ডোনেশন। কারণ এখানে আইডেন্টিটিটাকে কিন্তু প্রকাশ্যে আনা হচ্ছে না, আইডেন্টিটি জানতে পারছে না কেউ। তো স্বাভাবিকভাবে কিন্তু সরকার পক্ষ যদি মনে করে তার আইডেন্টিটি কিন্তু বের করতে পারে, যেখানে একটা বড় ফল্ট ছিল। যাই হোক, 5 judge bench headed by Chief Justice of India D.Y. Chandrachud held that the scheme and proceeding amendment made to the Representation of People Act, the Company Act and the Income Tax Act violated the voters' right to information about political funding under Article 19 Clause 1 A1 of the Constitution. তো ভোটারদের যে রাইট টু ইনফরমেশন সেইটাকে ভায়োলেট করা হচ্ছে, যেটা আর্টিকেল 19 নম্বর আর্টিকেলে ক্লজ 1 ক্লজ এতে বলা রয়েছে। সেই ভোটিং রাইটটা মানে ইনফরমেশন, এই যে তথ্য পাওয়া, এই যে বলা হচ্ছে যে এখানে কিন্তু তথ্য অপ্রকাশিত থেকে যাচ্ছে, কোন ব্যক্তি বা কোন সংস্থা কোন পার্টিতে কি ফান্ড দিচ্ছে সেটা অপ্রকাশিত থেকে যাচ্ছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্য লেট ওপিনিয়ন authored by the Chief Justice Chandrachud said that the absolute non-disclosure of the source of political funding through electoral bond promoted corruption and culture of quid pro quo with the ruling party to introduce a policy change or for begging a license. তো এখানে এমন একটা সিস্টেম চলে এসেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যেটা করাপশানকে প্রমোট করছে এবং যারা রুলিং পার্টি রয়েছে তারা কিন্তু একটা বিরাট বড় অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। দ্য স্কিম অ্যান্ড দ্য অ্যামেন্ডমেন্ট অথরাইজড আনরিস্টেন ইনফ্লুয়েন্স অফ কর্পোরেট ইন দ্য ইলেকটোরাল প্রসেস। তো এই ইলেকটোরাল প্রসেসের মধ্যে যারা কর্পোরেট রয়েছে, কর্পোরেট সংস্থা রয়েছে, তারা কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, কারণ তাদের প্রচুর পরিমাণ অর্থ তারা কিন্তু এর মাধ্যমে রুলিং পার্টিকে ট্রান্সফার করছে। এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সরাসরি। মানি পলিটিক্স নেক্সাস। The judgment bailed the cat on the deep nexus between money and politics, saying that contribution made by company are purely business
ট্রানজাকশন মেড উইথ দ্য ইন্টেন্ট অফ সিকিউরিং বেনিফিট ইন রিটার্ন। তো একেবারে সরাসরি বলা হয়েছে এখানে যে সমস্ত কর্পোরেট সংস্থা তারা সরকার পক্ষকে অর্থ প্রদান করছে তারা কিন্তু তার বিনিময়ে সেখান থেকে বেনিফিট আশা করছে বলেই তারা এটা করছে। ইট নোটেড দ্যাট দ্য স্কিম অ্যালাউড দ্য ইনফ্লো of huge contribution by multinational corporation with major business stakes in the country, overwhelming or even counseling the relatively small financial contribution of people who believe in the ideology of a political party without expecting any substantial favor in return. তো এখানে খুব অল্প সংখ্যক মানুষ যারা বড় বিজনেসম্যান রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, তারা প্রচুর পরিমাণে অর্থ এখানে প্রদান করছে। তার তুলনায় অনেক বেশি কম অর্থ তারা যারা মানুষ যারা পলিটিক্যাল ইডিওলজিতে বিশ্বাস করে এবং সেই জন্য তারা অর্থটা প্রদান করে থাকে ইলেকট্রাল বন্ডে, তাদের সংখ্যাটা কম বা তাদের অর্থটাও কম। কিন্তু অ্যাকচুয়ালি যারা কোনো রকম ইডিওলজিতেই বিশ্বাস করছে না, শুধুমাত্র রিটার্নে কিছু পাওয়ার জন্য এখানে ইনভেস্ট করছে, সেই টাকাটা কিন্তু চলে যাচ্ছে সরকার পক্ষের হাতে। তো এটা একটা সরাসরি তারা কিন্তু এটা তুলে ধরেছেন। কি এর মধ্যে দিয়ে হতে চলেছে? ইস্যুয়েন্স অফ ইলেকট্রাল বন্ড বি স্টপড, এটা তোলা বন্ধ হয়ে যাবে। SBI to submit full detail of bond purchased by donor and subsequently enhanced by political parties since April 12, 2019 to the Election Commission of India by March 6. তো মার্চ 6-এর মধ্যে ইলেকশন কমিশনের কাছে এপ্রিল 12, 2019-এর পর থেকে যত ইস্যু করা হয়েছিল এই বন্ড কোথায় কীরকম, সেটা কি কারা কিনেছে, কে পারচেস করেছে, সেটা তার তথ্যটা পেশ করবে। ইলেকশন কমিশন উইল পাবলিশ দ্য এন্টায়ার ইনফরমেশন গিভেন বাই SBI অন দ্য ওয়েবসাইট বাই মার্চ 13। মার্চ 13-র মধ্যে ইলেকশন কমিশন তারা কিন্তু সমস্তটাই যা SBI ইনফরমেশান দেবে সেটা কিন্তু পাবলিশ করবে, পাবলিক যাতে দেখতে পায় সেটা কিন্তু তারা এখানে দেবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নিউ দিল্লি তারা এটা ওয়েলকাম করেছে। তো যাই হোক, অনেক কিছু এখানে বিষয় উঠে আসবে, আগামী দিনেও এই বিষয়ে চর্চা হবে, কারণ যেহেতু তথ্যটা বাইরে আসছে, প্রকাশ্যে আসছে এবং সরাসরি যেটা বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটসের এটা কিন্তু ভায়োলেশন হয়েছে। তথ্য দেওয়ার যে বিষয়টা, ভোটিং যে রাইট, ভোটার্স রাইট টু ইনফরমেশান, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফান্ডামেন্টাল রাইট। তো এটা নিয়ে প্রশ্ন হতে পারে এখান থেকে, বা এই পুরো প্রসেসটার উপর কি প্রসেস ছিল, কিভাবে কি হয়েছে এবং এখানে কি ভার্ডিক্ট এসছে, কতজন জাজ ছিলেন, কী ছিলেন, অনেক কিছু এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্লেসেস অফ ওয়ারশিপ অ্যান্ড আনসেটলিং জুডিশিয়াল সাইলেন্স। তো প্লেসেস অফ ওয়ারশিপ নিয়ে জুডিশিয়াল সাইলেন্সের যে বিষয়টা সেটা তুলে ধরা হয়েছে লেখার মধ্যে। লেখক বিভিন্ন বিষয় এখানে বলেছেন, রাম জন্মভূমি বা এই যে পুরো বিষয়টা জুডিশিয়াল অ্যাঙ্গেলে কিছু বিষয় এখানে বলা আছে, আমরা একটু দেখে নেব। When the Supreme Court of India passed its verdict in November 2019 in that is popularly known as the Babri Masjid case, it was a slight beacon of hope for all backers of the idea of India. Though the court ended up giving the plot of land to the party that was responsible for the desecration and demolition of the mosque, the court glowing reference to the places of worship, Special Provision Act 1991, was like applying a little blame to an embattled soul. It promised to shut the door with a finality on further contention of other places of worship, notably Gyanbapi Masjid and Varanasi and the Shahi Idgah in Mathura. তো ভার্ডিক্ট আসে নভেম্বর 2019-এ বাবরি মসজিদ ভার্ডিক্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওখানে মন্দির করার জন্য প্লেস এবং অন্যান্য যারা পার্টি রয়েছে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্লেস সেখানে দেওয়া হয়। তো যেখানে এই স্পেশাল প্রভিশন প্লেসেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশন 1991 যে অ্যাক্টটা ছিল সেটা রেফারেন্স দিয়ে এটা তুলে ধরা হয়েছিল। এবং এইটার জাজমেন্টের পরেই কিন্তু আরও কিছু বিষয়, জ্ঞানবাপী মসজিদ হোক, বারাণসী,
মধ্যে বা মথুরাতে শাহী ঈদগাহ হোক, সেই কেসগুলোও কিন্তু এর সাথে সাথে আবার জুড়ে রয়েছে, ইনফ্লুয়েসড হবে এটার থেকে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই উনি বলতে চেয়েছেন। দ্য ইমানিমাস ভিউ অফ দ্য 5 judge bench in providing a guarantee for the preservation of the religious character of places of public worship as they existed on 15th August 1947, and again the conversion of places of public worship, Parliament determined that independence from colonial rule furnished a constitutional basis for healing the injustice of the past by providing the confidence of in religious community that their place of worship will be preserved and their character will not be altered. The law addressed itself to the state as much as to every citizen of the nation. The Places of Worship Act imposes a non-derogable obligation toward enforcing our commitment to the secularism under the Indian Constitution. Not retrogression is a foundational feature of the fundamental constitution principle of the secularism is a core component. The Place of Worship Act is thus a legislative intervention which preserves non-retrogression as an essential feature of our secular value. তো এখানে সেকুলারিজম নিয়ে পুরো বিষয়টাকে আলোচনা করা হয়েছে যে 1947 15 আগস্টের পর থেকে যে পজিশন যেখানে যাচ্ছিল সেটাই থাকা উচিত ছিল। The court's reasoning is unexpectational. It found that the primary justification for EBS curving used by the আচ্ছা এটা এখানে এই পেজে রয়েছে। তো এর মাধ্যমে উনি যেটা বলতে চাইছেন, দ্য হায়ার জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট নিড টু সেন্ড আউট আ স্ট্রং সিগন্যাল আপহোল্ডিং দ্য ইন্টিগ্রিটি অফ দ্য প্লেস অফ ওয়ার্শিপ স্পেশাল প্রভিশন অ্যাক্ট। তো এটা যেটা রয়েছে ইন্টিগ্রিটি অফ দ্য প্লেসেস অফ ওয়ার্শিপ স্পেশাল প্রভিশন অ্যাক্ট, এইটা হায়ার জুডিশিয়ারিকে নিশ্চিত করতে হবে, এর মাধ্যমে তিনি এটা বলতে চাইছেন। তো বেশ কিছু এখানে কনস্টিটিউশনাল বিষয় রয়েছে, অ্যাক্টের বিষয় রয়েছে, সেগুলো দিয়ে উনি বলতে চাইছেন এই যে প্যান্ডোরা বক্স খুলে যাচ্ছে এর মাধ্যমে, তো সেইটা যাতে না হয় সেখানে কিন্তু হায়ার জুডিশিয়ারিকে তার জন্য এগিয়ে আসতে হবে, এটা উনি মূলত বলতে চাইছেন। তো এরপর আমরা বাংলা নিউজ এবং এডিটোরিয়ালে চলে যাব। তো এখানেও ফার্স্ট পেজে সুপ্রিম কোর্টের এই বড় যে রায়টা এসেছে, গুরুত্বপূর্ণ রায়টা এসেছে, ভোটের আগে এসেছে সবচেয়ে বড় কথা, এটা নিয়ে বলা রয়েছে। এখানে একটু ডিটেলস রয়েছে, আমরা একটু দেখে নেব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনী বন্ড প্রকল্প 19-1 ক ধারা লঙ্ঘন হয়েছে, এই প্রকল্প অসাংবিধানিক। বন্ডের মাধ্যমে কর্পোরেট অনুদানকারীদের সম্পর্ক তথ্য অবশ্যই প্রকাশ করা উচিত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করতে হবে। যেসব নির্বাচনী বন্ড 15 দিনের বৈধ সম্পন্ন এখনও রাজনৈতিক দলগুলি ভাঙায়নি তা দাদাকে ফেরাতে হবে। এসবিআইকে 2018 সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে নির্বাচনী বন্ড প্রাপ্ত রাজনৈতিক দলকে বিশদ বিবরণ প্রকাশ করতে হবে। যাই হোক, এগুলো আমরা দেখেছি অলরেডি। চালু হয়েছিল কবে, এটা দেওয়া রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ডেট, 2018 সালে 2 জানুয়ারি এটা চালু হয়েছিল। তো এই বিষয়গুলো আমরা অলরেডি দেখেছি, প্রয়োজন। এরপর দেখব বাড়ল রপ্তানি। লোহিত সাগরে হুতিদের আক্রমণ যেটা চলছিল আমরা দেখেছি, সেটা সত্ত্বেও গত মাসে ভারতের রপ্তানি বেড়েছে আগের বছরের জানুয়ারির তুলনায় 3.12%। বৃহস্পতিবার এই পরিসংখ্যানটা প্রকাশ করা হয়েছে। তো এখানে একটা ফিগার দেওয়া রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তো এটা যে বেড়েছে এবং আমদানিও কিন্তু 3% বেড়েছে, বাণিজ্য ঘাটতি কিন্তু এটা দেখা যাচ্ছে এই অ্যাট প্রেজেন্ট রয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিটেনে মন্দা দেখা দিয়েছে, টানা 2টি ত্রৈমাসিকে জিডিপি সংকুচিতার ফলে মন্দার পড়ল ব্রিটেনের অর্থনীতি। তো পরপর দুটো যে কোয়ার্টার থাকে সেটা যদি মন্দা দেখা যায়, মানে সেটা যদি অর্থনীতি সংকুচিত হয় বাড়ার বদলে, তখন সেটাকে বলা হয় মন্দা। তো এখানে সেটাই হয়েছে দেখতে পাচ্ছি। উইন্ডফল ট্যাক্সের কথা আমরা আগেও আলোচনা করেছি। দেশে উৎপাদিত যে অশোধিত তেল, দেশে উৎপাদিত, সেখানে উইন্ডফল ট্যাক্স এটাকে বলা হয়। এর যে অতিরিক্ত মুনাফা কর উইন্ডফল ট্যাক্স, সেটা কিন্তু কেন্দ্র বাড়ালো। তো সেটা টন প্রতি 3200 থেকে 3300 হয়েছে। পেট্রোল, বিমানের জ্বালানির ক্ষেত্রে এটা শূন্য থাকছে, বাকিটা কিন্তু
এটা বাড়ছে। এরপর আমরা এডিটোরিয়ালে চলে যাব। এখানে গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে কৃত্রিম মেধা সম্পর্কিত কিছু বিষয় আমরা এখানে দেখে নেব। গত বছর হলিউডে দুটি বড় মাপের ধর্মঘট দেখা দিয়েছিল চিত্রনাট্যকার এবং শিল্পীদের। দুটো ধর্মঘটের ফলে কিছু বিষয় উঠে এসেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। 118 দিন ধরে চলা দ্বিতীয় আন্দোলনে সমাপ্তিতে প্রধান স্টুডিওগুলোর সাথে অভিনেতাদের সংগঠনের সমঝোতা মানব সভ্যতার ইতিহাসের মাইল ফলক। কী সমঝোতা হয়েছিল? আপাতত কৃত্রিম বুদ্ধিমত্তাকে লেখক হিসেবে ব্যবহার করা যাবে না হলিউডে। কৃত্রিম বুদ্ধিমত্তার অনুদিত ব্যবহারের বিরুদ্ধে অভিনেতা থাকবে সুরক্ষা। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি এআই কিন্তু তারা স্টোরি রাইটিংও করতে পারে। নির্দিষ্ট প্লট বলে দিলে তারা কিন্তু ইজিলি সেখান থেকে স্টোরি বের করে নেওয়া সম্ভব, সেটা করা যাবে না, এটা দেখা গেছে। তো আপাতত এটা উঠে এসেছে একটা বিষয়, এবং এই প্রজেক্টটা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ এখানে দেখা যাচ্ছে, গুণোত্তর প্রগতি দেখা যাচ্ছে, অর্থাৎ অতি দ্রুত এটা কিন্তু ছড়িয়ে পড়ছে। এটা আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার জয় কিন্তু সুনিশ্চিত। তো এটা আমরা আগামী দিনে দেখতে পাবো খুব সহজে কতটা বিস্তার করতে পারছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অপরিসীম তথ্য মন্থন করে প্যাটার্ন ম্যাচিংয়ের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার যে কর্মপদ্ধতি, তার সাথে মানুষের জটিল চিন্তাশৈলীর বিস্তর পার্থক্য। জীবনযাপনের অনেক ক্ষেত্রেই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ম্যাজিক দেখাবে, তা উৎকর্ষে উৎপাদনশীলতায় তাও অনিবার্য। সুবিধা আরও রয়েছে, তাকে দিতে হবে না বেতন বা কোনো ভাতা, নেই ছুটির প্রয়োজন, একবার কিনলে রক্ষণাবেক্ষণ, ন্যূনতম প্রকৌশল ব্যবস্থা যথেষ্ট। নিয়োগকর্তারা রোবট নিয়োগে উৎসাহীন হবেন, বিভিন্ন কাজে ক্রমেই কঠিনতর হয়ে পড়বে কল্পবিজ্ঞানে লেখকদের কাজও। তো কর্মপদ্ধতিটা আমরা জানি, প্রচুর তথ্য খুব অল্প সময়ে তারা বিশ্লেষণ করে তারা কিন্তু এটা নিট ফল বের করে দিতে পারবে। তো তার ফলে এর অনেক ব্যবহার দেখা যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো হলিউড অভিনেতারা প্রতারিত হওয়ার ভয়ে প্রতিস্থাপিত অর্থাৎ এআই দিয়ে প্রতিস্থাপিত হওয়ার ভয়ে তারা আন্দোলন করেছেন, কিন্তু এর অনুপ্রবেশ ইতিমধ্যেই ঘটে গিয়েছে। তো বিভিন্ন এখানে আলোচনা করা রয়েছে কোথায় কিছু, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এখান থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে আইডিয়াগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় যখন লিখতে দেওয়া হবে, তো এই আন্দোলনের কথাটাও এখানে উল্লেখ্য। দু 2018-তে বই ডিপ থিঙ্কিং 2018-তে এসেছিল, হোয়ার মিশন ইন্টেলিজেন্স অ্যান্ড হিউম্যান ক্রিয়েটিভিটি বিগিনস। কাসপারভ বলছেন, কিছু কিছু ক্ষেত্রে যন্ত্র আমাদের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন বলে অভিযোগ করাচ্ছে, বরং মানুষের ক্ষমতা বাড়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের জীবনযাত্রায় সম্পৃক্ত করার লড়াইটা ভালো উপায়। জীবনের সমস্ত ক্ষেত্রে দাবাতেই যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে প্র্যাকটিস করে উপকৃত হচ্ছেন আজকের দাবাড়ুরা। তো এখানে একটা পজিটিভ অ্যাসপেক্টে দেখা হয়েছে। কাসপারভ যেটা বলেছিলেন, বিখ্যাত দাবাড়ু, তো বোতলমুক্ত প্রযুক্তির দৈত্যকে আবার সম্পূর্ণ বোতলবন্দি করা সরলরৈখিক আর উন্নতিশীল মানুষের পক্ষে অসম্ভব, তাকে হারানো তো অসম্ভব বটেই। কৃত্রিম বুদ্ধিমত্তার গুণাগুণের প্রগতিতে ফুলে ফেটে ওঠাও অনিবার্য। তাই সুচিন্তিত সুনিয়ন্ত্রিত উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করে জীবনযাত্রার উৎকর্ষ সাধনের প্রচেষ্টাই বোধহয় মানবিক প্রজ্ঞার বিজয় কেতনের ইঙ্গিতবাহী। এক জটিল সময়কাল সভ্যতার এক ভয়ঙ্কর আবর্তে দাঁড়িয়ে এই কৌতূহলকে দ্বিধায় মোকাবিলা করতে হবে আমাদেরই। তো এখানে একটা সুন্দর কনক্লুশন রাখা হয়েছে, এটাকে আমরা লেখার মধ্যে ব্যবহার করতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণযোগ্য নাকি ত্যায্য, সেটা নিয়ে বিভিন্ন লেখা লিখতে দেওয়া হয়, তো এটা কিন্তু খুব সহজে আমরা উল্লেখ করতে পারি। খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে চা রাজনীতি। ব্রিটিশরা ভারত থেকে চাষিদের নির্যাতন করে উৎপন্ন আফিং চীনে রপ্তানি করে পরিবর্তে আমদানি করা চা নিজের দেশ ব্রিটেনে পাঠাতো। বেকিংহ্যাম প্রাসাদে সকালের চা তৈরি হতো দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের কাছে অবস্থিত মাকাইবাড়ি চা বাগানে প্রিমিয়াম চা পাতা দিয়ে। তো মাকাইবাড়ি পূর্বতন মালিক রাজা ব্যানার্জির মুখে এরকমই শোনা গেছে, চা বস্তুটি নিয়ে, চা বানানোর পদ্ধতি নিয়ে ব্রিটেনের মানুষের বদ্ধ সংস্কার থাকতেই পারে। ইতিহাস বলছে, চায়ের পাতা ভর্তি 3টি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ বোস্টনে ঢোকার মুখে 1773 সালে 16 ডিসেম্বর ডুবিয়ে দেওয়া হয় ব্রিটেনের চা আইন 1773 অনুযায়ী ধার্য করের প্রতিবাদে। ইতিহাসের পাতায় বোস্টন টি পার্টি নামে বিখ্যাত হচ্ছে, গুরুত্বপূর্ণ ঘটনা বোস্টন টি পার্টি।
বর্তমানে G7 অন্তর্ভুক্ত দুই দেশ আমেরিকা ব্রিটেনের মধ্যে চা নিয়ে এসে প্রথম বিবাদ। 2020 সালে এক মার্কিন মহিলা টিকটকে পোস্ট করেন যে চা মাইক্রোওয়েভে বানাতে হবে। এই ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কে চির ধরে। সেই পোস্টের শেষে ছিল আমেরিকান এম্বাসি মাইক্রোওয়েভেই চা বানাবে। তো এটাও একটা বিষয়। চা রাজনীতি এই কারণেই নাম দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমতাবস্থায় যদি আবার ব্রিটেনের মানুষকে কেউ উপদেশ দেয় যে চায়ের মধ্যে একটু লবণ মেশাতে, তাহলে ব্রিটেনের মানুষের হাতে ঘা লাগবেই। তাই হয়েছে যখন মার্কিন রাসায়নিক বিজ্ঞানী মিশেল ফ্রেঞ্চি তার সদ্য প্রকাশিত স্ট্রিপ্ট দ্য কেমিস্ট্রি অফ টি বইতে এমন উপদেশ দিয়েছেন, এই কারণে যে তার গবেষণালব্ধ ফল বলছে যে 1 চিমটি লবণ দিলে সাধারণ লবণের মধ্যেকার সোডিয়াম আয়ন স্বাদ তিক্ত করার রাসায়নিক বিক্রিয়াকে বাধা দেয়। তো কাটাখাই নুনের চেটে লাগানোর তো ব্রিটেনের G7 সঙ্গী আমেরিকার বিরুদ্ধে বাক সমরের মাঠে নেমে পড়লেন। তো চা নিয়ে ইতিমধ্যেই সমস্ত ঘটনা ঘটেছে। তিনি বলছেন 24 জানুয়ারি লন্ডনস্থ মার্কিন এম্বাসি ব্যঙ্গাত্মক বিবৃতি তারা পরবর্তীকালে দিয়েছিল। তো এখানেও কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে রোজ 200 কোটি কাপ চা খাওয়া হয়, 50 লক্ষ টন শুকনো চা প্রতি বছর উৎপন্ন হয়। ব্রিটেনেই রোজ 10 কোটি কাপ চা খাওয়া হয়। সারা বিশ্বে ব্যবহৃত দ্বিতীয় পানীয় হচ্ছে চা। সাধারণ ব্রিটেনে চা বানানো হয় বৈদ্যুতিক কেটলি থেকে খুব গরম জলে, একটি ব্রেকফাস্ট কাপে একটি টি ব্যাগ রেখে তাতে ঢেলে, তারপর তাতে গরম দুধ চিনি মেশানো হয়। আমেরিকাতে কীভাবে বানানো হয় সেই সম্পর্কে বিজ্ঞানী ফ্রেঞ্চি বলেছেন, আমেরিকার রেস্তোরাঁতে প্রায়শই ঠান্ডা জলে চা বানানো হয়। এর চেয়ে বরং আয়ারল্যান্ডের গ্যাস স্টেশনে বানানো চা অনেক ভালো। তো 2020 সালে বন্ধু বিজ্ঞানী ফ্রান্সির কাছে জানতে চান যে ভালো চা বানাতে গেলে চায়ের ব্যাগের আকৃতি ঠিক কেমন হবে। সে হলো ফ্রান্সির চা নিয়ে বিস্তারিত গবেষণার সূত্রপাত। গবেষণার শেষে তার বইয়ে তিনি চা বানানোর একটা সঠিক প্রকরণ বলেছেন। চায়ে 1 চিমটে লবণ মেশাতে হবে। চায়ের ব্যাগ দ্রুত গরম জলে ডোবাতে অনেকক্ষণ চুবিয়ে রাখতে এবং মাঝে মাঝে নাড়াতে হবে, কারণ ধীরে চায়ের রস বেরোলে ক্যাফিন এক ধরনের তিক্ত স্বাদের ট্যানিন রাসায়নিক সৃষ্টি করে। ক্যাফেন মুক্ত চা পেতে গেলে চায়ের ব্যাগ 30 সেকেন্ড ডোবানোর পর তুলে নিতে হবে এবং কাপের জল ফেলে দিয়ে আবার নতুন করে জল ঢেলে আবার ব্যাগ ডোবাতে হবে। সামান্য লেবুর রস দিলে চায়ের উপর সৃষ্ট স্বর কেটে যাবে। এই পরামর্শ মার্কিন চা পাইদের উদ্দেশ্যে, কারণ মাইক্রোওয়েভে চা বানালে ধরনের স্বর পড়তে দেখা যায়। তো এইগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি লেখার মধ্যে। রাজনীতি নিয়ে এর একটা ভিন্ন স্বাদের ভিন্ন বিষয়, তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাথে চায়ের পদ্ধতি নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল রয়েছে, সংস্কৃতে বিজ্ঞান চর্চা কিংবা একটি অলিক প্রলাপ। সম্প্রতি কিছু ভারতীয় বিজ্ঞানী সংস্কৃত বৈদিক বিজ্ঞানের ধুয়ো তুলছেন, যা চিন্তাজগতে পিছিয়ে পড়ার একটি নতুন রূপ এবং যার উৎসটি রাজনৈতিক। হিন্দিকে রাষ্ট্রভাষা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানাতে যাওয়ার ছক এদেশে নতুন কিছু নয়। স্বাধীনতা পরবর্তী সময় একাধিক রাজ্যের আঞ্চলিক ভাষা সংস্কৃতির মান গুরুত্ব চলে দিয়ে হিন্দিকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা আগেও হয়েছে এবং সেই একই ট্র্যাডিশন বিগত দশক ধরে সমানে চলে আসছে, কোথাও বিরাম ঘটেনি। 57 সালে আবু সৈয়দ আইয়ুব তার বিখ্যাত বন্ধু হিন্দি ইংরেজি মাতৃভাষা পর্যন্ত লেখেন, তারা চান শুধু সরকারি কাজকর্ম কেন, আমাদের শিক্ষা সাংস্কৃতিক জীবনে যাবতীয় ক্ষেত্রে ইংরেজি বর্তমান যে আসল সেটা দখল করবে হিন্দি। সমগ্র ভারতে একমাত্র জাতীয় ভাষা বলে এই হিন্দিকে মেনে নিতে হবে, কারণ বাঙালি, মারাঠি, তামিল, তেলেগু যেন বিজাতীয় ভাষা। বিজাতীয় ঠিক বলা যায় না, আমাদের অন্য সব ভাষাকে আঞ্চলিক ভাষা সংজ্ঞা দিয়ে কতগুলি উপভাষা বা পল্লী অঞ্চলের মৌখিক বোল চালের ভাষা স্তরে নামিয়ে আনতে হয়েছে। তো এটা এখনও সত্যি। 7 দশক আগেই মতোই এখনও দেশের নানান স্তরে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে মানুষ কথা বলছে, এমনকি রাজ্য স্তরে কিছু কিছু জায়গায় প্রতিরোধ করে তোলা গেছে। এই ভাষা রাজনীতির দিকটা প্রায় কেউ কথা বলে না, সেটা জাতীয় স্তরে বিজ্ঞান চর্চায় সংস্কৃতকে পুশ করা নেই এই আলোচনা। 1 দশক আগে শুরু হয় এই উটকো ঝামেলাটি বৈজ্ঞানিক মহলে একাংশের চাপে খানিকটা ধামাচাপা পড়ে গেছিল ঠিকই, তবে চন্দ্রযান অভিযানের সাফল্য অবর্ত দেশের মুখ্য বিজ্ঞানী কাণ্ডারিরাই স্বইচ্ছায় হোক বা রাজনৈতিক চাপে কবর করে সেই সন্দর্ভ আবার বের করে এনেছেন। হাস্যকর সেই দাবির মূল কথাগুলো ইসরো চিফ সোমনাথের মুখ থেকেই শুনে নেওয়া যাক। মাস কয়েক আগে তিনি বলেছেন, পুরাকালের ভারতের বিজ্ঞানী যেহেতু শ্রুতির মাধ্যমে সংস্কৃতে ব্যবহার করতেন, সে জ্ঞানের কোনো কিছু লিখিত নেই। দেবনাগরী হরফে লেখা সংস্কৃত অনেক পরে এসেছে। তাছাড়া ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের সংস্কৃত ভাষাটাকে বেশ পছন্দই করেন। কম্পিউটারে ব্যবহার ভাষা বা কোডিং ল্যাঙ্গুয়েজের সাথে বেশ একটা মিল রয়েছে, আর সে কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্মীরা সংস্কৃত শিখতে আগ্রহী। কম্পিটিশন কীভাবে সংস্কৃতের কাজে লাগানো তাদের প্রচুর গবেষণাও হচ্ছে এবং ব্যাপারটা ওয়ার্ক ইন প্রোগ্রেস। যথারীতি উপযুক্ত বক্তব্যের সাপেক্ষে একটি প্রমাণও সামনে আনেন তিনি, শ্রোতাদের কেউ সেটা জানতে চান। যাই হোক,
এখন প্রশ্ন উঠতে পারে, জাতীয় স্তরে বৈজ্ঞানিক কর্মকাণ্ডে সংস্কৃতকে মূল ভাষা হিসেবে ব্যবহার করলে সমস্যা কোথায়? সমস্যা দুটো হচ্ছে, প্রথমে সংস্কৃত আধুনিক সমাজ জীবনে আর মূলধারার ভাষা হিসেবে স্বীকৃত নয়। বলতে চাচ্ছি 1000 বছর আগে জাতীয় ভাষা ছিল সংস্কৃত, নানা কারণে আজ সেটা পুনরাধিকার করতে অক্ষম। বর্তমানকালে কোনো জীবিত চালিত ভাষাকে সে অধিকার করে নিতে হবে। এই থেকে দেখতে গেলে কোনো ভাষা আমাদের দেশে যে জায়গা দিতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা তর্কাতর্কি চলতে পারে। হিন্দি নিয়ে ঠেলাঠেলি হওয়ার প্রতিবাদে হবে। মাতৃভাষা বিজ্ঞান মনস্কতার চর্চা যেমন আছে, তার চেয়ে বড় পরিসরে চলাও প্রয়োজন। তার থেকে ঢের বেশি প্রয়োজন যেটা সংস্কৃত পন্থীদের একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া, একেবারে বাপে বাড়ি যা। রেকিশন পশ্চাদংশে এর হারে চলতে থাকলে মন্দির মসজিদ ছাড়িয়ে একেবারে বৈদিক বিজ্ঞান নামে সোনার পাথর বাটিতে আটকে পড়া মার্বেলের মতো। যাই হোক, তিনি এগুলো বলেছেন একটা দৃষ্টিভঙ্গি থেকে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া রয়েছে। আর অনেকেই জানি ওপেনহাইমারের নেতৃত্বে লস অ্যালামাসের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শিকাগো পাইল 1 ফার্মেরি মস্তিষ্ক, তিনি নিউক্লিয়ার এজের জনক। 80 কথা, ইতালির ফ্যাসিজমের সেই আধার রাতে ফেরমি সততই ছিলেন একলা পথিক। হিটলার পূর্ববর্তী জার্মান সায়েন্সের জাতীয়তাবাদী সমাপতনও কম সিনেম্যাটিক নয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর দিন 1914 সালে বেলজিয়ামের লেভেন শহরের বিখ্যাত ক্যাথলিক গ্রন্থাগার পুড়িয়ে ফেলার ঘটনা জার্মান ব্রিটিশ বৈজ্ঞানিক শিবিরের মধ্যে যে আগুন লাগায় তা সম্পূর্ণ ভস্মীভূত হয় শতাব্দী প্রাচীন বৌদ্ধিক আদান প্রদানের ভাষাগত সেতু। জার্মান শিবিরে বৈজ্ঞানিক কার্যকলাপে ইংরেজি শব্দ সম্পূর্ণ প্রাপ্ত করে দেওয়া এবং দুই বিজ্ঞানের লবির জাতীয়বাদী যুগের যুদ্ধে অপূরণীয় ক্ষতি হয়েছিল সমস্ত জার্মান সায়েন্সেরই। তো যাই হোক, এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে ভাষা, মাতৃভাষা, সেখানে হিন্দিকে স্থান দেওয়া যাবে না, যেটা একটা প্রচেষ্টা। এবং তার সাথে সাথে এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজে নাকি সংস্কৃতের প্রচুর মিল, এরকম ধরনের যে বিষয়গুলো সেটা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আনা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা অবৈজ্ঞানিক। এটা রূপক বর্ধন রায় উনি বলছেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে। তো অপবিজ্ঞান বা এই ধরনের বিষয় নিয়ে যখন আমাদের লিখতে দেওয়া হবে তখন আমরা কিছু এরকম উদাহরণ উল্লেখ করতে পারি। তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।